এনি চুপ থাকলো না, কাপা গলায় বলে। রাগ মেটাতে এসব করছেন তাই না? নিক ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। এনির গলায় মুখ ডুবিয়ে কঠিন গলায় বলে। পরপুরুষের স্পর্শ লেগেছিল বলে নিজের রক্ত দিয়ে পুরো শরীর রাঙিয়েছে। আর একবার নাবিদ নামক জানোয়ারের নামই মুখে আসলে ওর রক্ত দিয়ে আমি গোসল করব। নাবি। এনি চুপ হয়ে যায়। গ্যাংস্টার বস ঠোঁট কামড়ে ধরে রাগ ঝেড়ে দিয়ে বলে। তন্তের বাচ্চা, বলতে নিষেধ করেছি। এনি চুপ হয়ে যায়, কাপা গলায় বলে। ভালোবাসি না আপনাকে। নিক হিংস্র থাবায় কোমরে হাঁস রাখে। তোর সবার ভালোবাসার প্রয়োজন নেই আমার। এনি দূরে সরিয়ে দিতে মরিয়া হয়ে ওঠে। নিক রহস্যময় ভাবে হাসে। মুহূর্তের ব্যবধানে গ্যাংস্টার বসের রূপ বদলে যায়। হাত দুটো বেল্ট দিয়ে বেঁধে ফেলে। শান্ত ব্যবহার ত্যাগ করে এনির ভাষা উন্মাদ নেকড়ে পরিণত হয়। শক্ত হাতের স্পর্শে পিষ্ট হতে থাকে এনির নরম শরীর। নিক এনির ঠোঁট দুইটা আঁকড়ে ধরে চুমু কম কামড়ে পরিণত করে প্রতিটি স্পর্শ। এনি আগে থেকেই জানে এমন কিছুই হবে। স্পর্শ কাছে আসার জন্য নয়, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্যই ছিল। রাতে 102 ডিগ্রি জ্বর নিয়ে কথা বলতে পারছিল না, আর এখন এত শক্তি পাচ্ছে কোথা থেকে সে? নিজের কথা এনি ঠোঁট পাকায় উপহাস করে বলল। 120 ডিগ্রি জ্বর হলে ভালো ছিল, এখন অন্তত মিসাইল যেত না তার উপরে। নিকের পাগলাটে স্পর্শে এনি সহ্য করতে পারে না, না পেরে নিজের মুখ চেপে ধরে, কিন্তু সেটা সম্ভব হলোই না। তার দুইটা হাতের আঙুলগুলো চলে গেল গ্যাংস্টার বসের আঙুলের ফাঁকে। হাতের বাঁধন এতটা শক্ত যে মনে হচ্ছিল হাঁচি ভেঙে যাবে। এনি সহ্য করতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়তেই থাকে। সময় গড়িয়ে পড়ছে, সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে। সময়ের ব্যবধানে গ্যাংস্টার বস আরো উন্মাদ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এনির ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। নিক ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজের এনির চোখে পাতায় চুমু খেল। এনির ভেজা পাপড়িতে নোনতা গিয়ে নিকের জিহ্বায় লাগে। নিক পৈশাচিক হাসে। এনির উন্মুক্ত কোমরে হাঁস রেখে বলে। ওয়েলকাম টু মাই হার্ট, মাই ফাকিং ব্লাড রোজ। সমুদ্রের পাশে বসে এক বিশাল পৈশাচিক আড্ডাখানা। এই আড্ডাখানা তৈরি করেছে ইগর আর কায়াত। 17 জন কুমারী মেয়ের কলিজা ভুনয় সেজে উঠেছে টেবিলটা। চারপাশে কালো কাপড়ে আবৃত অসংখ্য দেহরক্ষী, চারিপাশে অশুভ লাইটের ঝলকানি, অর্ধনগ্ন নারীদের বেশ অঙ্গভঙ্গি। এই মুহূর্তে তাদের মনোরঞ্জনের প্রধান সূত্র। কিছু কিছু মেয়ে অশ্লীলভাবে গায়ে ঢলে পড়ছে, আর তারাও তাল মিলিয়ে সেই অশ্লীলতার সঙ্গই দিচ্ছে। বর্তমানে পুরো জায়গাটা একটা বিকৃত খানা, পাপ আর ক্ষমতার বর্বর দৃশ্য। কায়াত চামচের সাহায্যে কলিজার টুকরো দিয়ে মুখে দিয়ে পৈশাচিকভাবে হেসে ওঠে। জিভ দিয়ে ছোটে চারপাশ শুষে নিয়ে বলে। কুমারী মেয়েদের কলেজায় কি আছে জানা নেই, এরা এত স্বাদ কেন? খাটিও আবার জিভেও এদের কোনো তুলনা হয় না। ইগর টিস্যু দিয়ে মুখ মুছে চিন্তিত হয়ে পা নাড়ায় নিজের। কায়াত সেদিকে লক্ষ্য করে বলে। হোয়াট হ্যাভেন ইগোর, চিন্তিত কেন? ইগর মাথা নাড়িয়ে বলে। নিক আর আরিশ একবার খুঁজে পেলে জাহান্নামের নাই মৃত্যু দিবে। আরিশের কলিজার টুকরাকে মেরেছি কায়াত, বুঝতে পারছিস তুমি? কায়াত চামচ শব্দ করে রেখে ইগরের দিকে তাকায় সিরিয়াস ভঙ্গিতে বলে। তুমি বড্ড বোকা ইগোর, আর এই বোকামির জন্যই তুমি মরতে যাবে। ইগর ক্রোধে ফেঁচে পড়ে। এত বড় অপমান তার শরীর সইছে না। টেবিলে থাপ্পড় মেরে শক্ত গলায় পড়ে। অপমান না করে বুদ্ধি দাও কায়াত। এই শালিকে মারিনি আমি, সে নিজেই নিজের গলায় ছুরি বসিয়েছে। অনেক তেজ আর সাহস। কায়াত শান্ত চোখে চারিপাশে তাকায়, চোখ কামড়াতে কামড়াতে বলে। মেয়েটা ক্রিমিনাল লিডারের আরিশের বোন ইগোর, কথাটা ভুলে যাওনি নিশ্চয়ই। হতে পারে আরিশ সবসময় খুন গোলাগুলি রক্তপাত দিয়ে দূরে রেখেছে, কিন্তু যার ভাই ক্রিমিনাল গ্রুপের লিডার তার বোনকে বকে ভাবার মতো ভুল কিভাবে করলে? রক্তে টান বলেও একটা ব্যাপার আছে। ইগর হুট করে কপাল কুঁচকে বলে। মেয়েটা আরিশের নিজের বোন? কায়াত অবাক হয়ে বলে। মানে নিজের বোন নয়? আমি শিওর জানি না আরিশের নিজের বোন আসবে কোথা থেকে, সে তো পরিবার ছাড়া একা ছিল। কায়াত কপালে ভাঁজ ফেলে বলে। নিজের বোন না হলেও বোঝার উপায় ছিল না। শরীরে এত জ্বালা উঠলে আমাকে বলতে, আমি পাঠিয়ে দিতাম 10টা মেয়ে, দেখতাম কয়টাকে সামাল দিতে পারো, কত শক্তি আছে শরীরে। ইগর পৈশাচিকভাবে হেসে বলে। শরীরে তো সেই জ্বালা ওঠেনি কায়াত। নিক আর আরিশ নামক দুই মাদার চোদের ধ্বংস দেখতে চেয়েছি। অলরেডি আরিশের ধ্বংস শুরু। বোনকে হারিয়ে শালা নিশ্চয়ই কুত্তা পাগল হয়ে আছে।
কাজ শব্দ করে হেসে উঠে এমনভাবে হাসছে যেন ইগোর কোনো জোকস ছড়াচ্ছে। ইগোর রাগ দেখিয়ে বলে, ইউ বাস্টার্ড, হাসছিস কেন? কায়াত হাসি থামায় না, কোনো রকম থামিয়ে বাঁকা হেসে বলে, তুমি এখনও আরিশ আর নিকটে চিনো না ইগোর। ভেঙে পড়া তাদের রুলসে নেই। অলরেডি খবর পেয়ে গিয়েছি তারা কানাডায় চলে আসছে। মেয়েটাকে মেরে আরিশকে ভাঙতে পারলেও নিকের কিছুই করতে পারোনি। আর আরিশ ভেঙে বললে তাকে দাঁড় করানোর জন্য একমাত্র খুঁটি হিসেবে নিক আছে। ইগোর চুলে এলোমেলো করে বলে, ভুল জায়গায় তীর ছুঁড়েছিস কায়াত। এই তীরটা নিকের রক্ষিতার দিকে মারা উচিত ছিল। দেখতাম শালার কত ক্ষমতা আর শক্তি। কায়াত ওয়াইন গিলে বলে, এদের শক্তি নিয়ে কেউ প্রশংসা করলে আবার শরীরে জ্বালা ধরে। এই সামান্য প্রশংসার জন্য নিজের কত শত গার্ডকে মেরেছি হিসাব নেই। তুমি আমার ফ্রেন্ড, তাই তোমার কাছে কিছু সিক্রেট বলি ইগোর। নিক হলো আমাদের থেকে বড্ড সাইকো কিলার। কথা বলে খুব কম, শিকারির মতো দুইটা চোখ। এই শালায় নিজের বাড়িতে নরখাদক পুষে রাখার ক্ষমতা রাখে। নরখাদকও কোনো সাধারণ নয়। শহরের বাচ্চা 10 থেকে 18 বছরের মেয়েদের ধরে নিয়ে যেত, এরপর ইচ্ছে মতো এদের সাথে পুরুষত্ব মিটাই। কাজ শেষে এদের শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খায়। আমরা তো হুট করে পার্টি করি, তাও সিদ্ধ মাংস হতে হয়, কিন্তু এই শালায় শরীর থেকে মাংসের টুকরো খুলে নেই। টাটকা রক্ত না খেলে বাইনচোতের মাথা নষ্ট হয়ে যায়। আমাদের থেকেও বড় নরঘাতক। এই বলদ্রের নিক রক্ত দিয়ে বাজাচ্ছে। একাধিক মেয়ের সাথে মিলতে গিয়ে শরীরে কোন রোগের বাঁধিয়েছে কে জানে। এর থেকেই রক্ত দিতে হচ্ছে। প্রস্টিটিউট ক্লাব দেখলে গ্যাংস্টার বস যেতে চায়, অথচ বাড়িতে মানুষ খেয়েও জানোয়ার পোষণ করছে। এর সাথে নিশ্চয়ই কোনো যোগ আছে, না হলে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মরে গেলেও যে ফিরে তাকাই না, সেখানে রক্তদান করা অনেক বিরাট ব্যাপার। এই জেডের সাথে নিকের অনেক বড় একটা কানেকশন আছে। নাকি জেডের বাপের সূত্র ধরে বাঁচাচ্ছে কে জানে। ইগোর নিজের ঠোঁট ঘেঁষতে ঘেঁষতে বলে, এইসব আমি বহু আগেই জানি। নতুন কিছু জানলে বলো। জেডের বাবা মানে? নিজের জন্মদাত্রীকে খুন করেছে এই শালাই। কায়াতের কৌতুক মেশানো কঞ্চে চারিপাশে থমথমে খেয়ে যায়। ইগোর অবাক হয়ে কপাল কুঁচকে ফেলে, কপালে ভাঁজ ফেলে বলে, নিজের জন্মদাত্রীকে মেরেছে? ইয়েস, কী কারণে মেরেছে জানি না, তবে প্রচুর নৃশংসভাবে মেরেছে। পুলিশ খুঁজেছে 2 বছর পর্যন্ত। সেই ছোট বয়সেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। এত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আফ্রিকায় চলে যায়। এখানে এসে এক ভয়ানক পাচার গ্রুপের ফাঁদে পড়ে। পাচার কেন্দ্রে নিয়ে আসা হয়। সেই ভয়ানক কুঠুরিতেই সবাই কান্না, ভয়, আতঙ্কে জমে উঠছিল, কিন্তু নিক ছিল একদম শান্ত। চোখে ছিল এক ঘূর্ণিঝড়। আমিও সেই কেন্দ্রেই পাচার হয়েছিলাম। সেখানে নিকের সাথে আরিশের বন্ধুত্ব হয়। আরিশকে চাবুক মারতে চাইলে সমস্ত চাবুকের আঘাত সে নিজের পিঠে নিয়েছে। এত চাবুক খেয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল, কিন্তু সামান্য শব্দ পর্যন্ত করেনি। তখন আমি সাধারণ এক বালক ছিলাম। অবাক হয়ে তাকিয়ে থাকতাম নিকের দিকে। এ ছিল কি মানুষ নাকি অন্য কিছু? সে পাচার গ্যাংয়ের প্রধান একদিন আমাদের কেন্দ্রে আসে। পাচার হওয়ার আগে সব বাচ্চাদের দেখার জন্য আসে। সবাই কান্নাকাটি করতে ব্যস্ত, কিন্তু নিক ছিল একদম শান্ত। গ্যাংয়ের মালিক নিকের সামনে আসলে নিক তার দিকে তাকিয়ে হাসতে থাকে। সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। গ্যাংয়ের মালিকের নাম ছিল কিম। সে নিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। নিকের হাসি দেখে প্রচুর ক্ষিপ্ত হয়ে পড়ে। রাগান্বিত চোখ দিয়ে তাকায় যেন ভস্য করে দেবে, কিন্তু নিক ভয় পেল না একটু। বস হাতের ইশারায় একজনকে ইশারা দিয়ে বলে, 7 জন বাচ্চা বাদে সব চেটে তুলে ফেল। পেছন থেকে ভেসে আসে এক নরম গলা। 7 জন কে কে বস? কিং গণনা করে 5 জনকে বাছাই করে। এরপর আমাকেও বাছাই করা হয়। সর্বশেষ নিকের কাছে এসে গম্ভীর গলায় বলে, নাম? নিক মুচকি এসে আবারও চোখে চোখ রাখে। লোকটা চোখ ছোট্ট ছোট্ট করে নিকের চিবুক চেপে ধরে। এমনভাবে ধরেছিল যে আমি হলে চিৎকার করে উঠতাম, কিন্তু গন্ডারে বাচ্চার কোনো রিয়াকশন নেই। নিক ছোট্ট থেকে সুন্দর ছিল। সব থেকে রহস্যময় ছিল তার সে তীক্ষ্ণ ধূসর চোখ। ওর সৌন্দর্য দেখে মাঝে মাঝে হিমচে রাখত। লোকটা আমাদের 7 জনকে রেখে সবাইকে বিদায় করে দিতে চাচ্ছিল, কিন্তু ঠিক সে সময় নিকের হুঙ্কার,
আমার ভাইকে রেখেছেন আমার কাছে। আরিশ নিকের থেকে 2-3 বছরে ছোট হবে। খুব ভীত ছিল তখন। গ্যাংয়ের মালিক শান্ত গলায় বলে। যদি রেখে না যাই তবে? নিক ঠোঁটে বাঁকা হাসিয়ে ফুটিয়ে বলে। নিজের সাথে সাথে পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে যাব। সবাই খেপে যায় নিকের ওপর। প্রচুর খুশি হয়েছিলাম এতে, যে বসের সামনে তারা কখনো মাথা তুলে কথা বলতে পারে না, সেখানে সামান্য বালক চোখে চোখ রেখে ধ্বংসের কথা বলছে। সবাই খেপে গেলে কিং সবাইকে শান্ত করে আরিশের দিকে তাকিয়ে বলে। রেখে যাই এই বাচ্চাকে। টর্চার সেলে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখেছে শুধু। এমন ধ্বংসাত্মক জানোয়ার কিভাবে একটা বালকের কথা মেনে নিল? এ ছেলে কোনো জাদু জানে না তো, নাকি সবাইকে ভ্রমে ফেলছে? কারো কিছু বলার সাহস হয়নি। কিং এর কথা অনুযায়ী আরিশকে রেখে যায়। লোকটা ছিল খ্রিস্টান। নিকের চিবুক ধরে বলে। ঈশ্বরের কসম, তোর মতো বাচ্চা আর একটাও দেখিনি। তুই আফ্রিকার? না, তবে কোথায় তোর বাড়ি? আপনার জানতে হবে না। তোর বাপ মাকে? নিকের চোখ মুখ অগ্নিকাণ্ডে ছলছল করে ওঠে। চোখের রং পাল্টে যায়। দাঁত পিষে বলে। আমার বাপ আমার হৃদয়ে আছে, কিন্তু মা নামক কোনো বেশ্যার চিহ্ন আমার অস্তিত্বে নেই। আমি আমার বাপের ছেলে, বুঝতে পেরেছেন আপনি? কিং হাসলো সামান্য। নিকের কাঁধে হাত রেখে বলে। তুই জানিস এখানে রাখা প্রতিটি জিনিস আমার কথাতে চলে, শব্দও হয় আমার ইশারাতে, শ্বাসটাও নেই আমার নিয়ন্ত্রণে। সেখানে তুই আমার ওপর দাঁত পিষছিস। এখন যদি তোকে জবাই করে চিলদের খেতে দেই? নিক ভীতু আরিশের দিকে তাকিয়ে বলে। খোদা আপনি নন যে আপনার ইশারাতে শ্বাস চলবে। ক্ষমতার দাপট থাকতে পারে, কিন্তু সৃষ্টির সময় শ্বাস আপনার নিয়ন্ত্রণে চলে। এসব মিথ্যাচার ছড়াবে না। তুই মুসলিম? দেখে কি মনে হয়? কিং আলতো হেসে বলে। তোকে 365 দিন একটা অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হবে। প্রতিদিন একটা করে হিংস্র নেকড়ে তোর রুমে পাঠানো হবে। অস্ত্র দেওয়া হবে কিছু সংখ্যক। রুমটা হবে মাটির নিচে এক সুড়ঙ্গ পথ পেরিয়ে। অন্ধকার হবে চারপাশ, আর তোর রুমটাই থাকবে ছমছমে আবছা আলো। দিনে একবেলা খাবার দেওয়া হবে। প্রতিদিন প্রতিটা নেকড়ের সাথে যুদ্ধ করে টিকতে হবে। যদি ভুলও হেরে যাস তবে নেকড়েরা তোকে ছিঁড়ে খাবে। আর তুই যদি জিতে চাস তবে নেকড়েদের মৃতদেহটাকে টেনে হিসেবে বের করে দেওয়া হবে। 365 দিনে 365টা নেকড়ের সাথে যুদ্ধ করে জয় হতে পারলে আরও একটা পরীক্ষা আছে। যদি তুই জয়লাভ করতে পারিস তবে তোকে বানানো হবে আগামী দিনের গ্যাংস্টার। সিংহাসনও পেতে পারিস। এত কঠিন পরীক্ষা আগুনে ঝাঁপ দেওয়ার থেকেও ভয়ঙ্কর। একটা হিংস্র নেকড়ের সাথে যুদ্ধ করে পেরে ওঠা অসম্ভব। সেখানে প্রতিদিন প্রতিটা নেকড়ের সাথে যুদ্ধ করে জয় করার স্বপ্ন। মনে হয় খুশি হয়েছিলাম প্রচুর সেদিন। একে আমার তখন থেকেই হিংসে লাগতো। জয় লাভ করতে পারবে না, আর সিংহাসনও পাবে না। এক আত্মবিশ্বাস ছিল আমার মনে। নিক অবাক চোখিয়ে তাকিয়ে রইল। আরিশ জড়িয়ে ধরে রাখে নিককে। নিক কপাল কুঁচকে বলে। নেক যেমন আদৌ বলছেন তো কিং? আপনার ঈশ্বর কিসের বোঝার ক্ষমতা দেয়নি? ঈশ্বরের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে আসুন। বেশি কথা বললে মাথা কেটে ফেলবো। অনেক বড় অফার করেছি, হয় তোকে মানতে হবে নয়তো মরতে হবে। অনেক কথা কাটাকাটির পরে নিককে পাঠানো হয় সেই ভয়ানক কুঠুরিতে। শরীরে দিয়েছিল কালো পোশাক, যাতে রক্তের রং ভেসে না ওঠে। ভেবেছিলাম শালা মরে গিয়েছে, কিন্তু শালা মরেনি। 1 বছর পর তাকে জীবিতভাবে কুঠুরি থেকে বের করা হয়। শরীরে এমন কোনো জায়গা ছিল না যে আক্রমণের দাগ। ক্ষতবিক্ষত ভগ্ন শরীর, যার সৌন্দর্যে আমার হিংসে হতো। তার এই রক্তাক্ত দেহ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এতটা ভয়ানক দেখতে লাগছিল যেন মনে হচ্ছিল মর্গ থেকে উঠে আসা কাটাসের আলাস। অনেক জায়গায় মাংস খুবড়ে খেয়ে ফেলেছে। সবাই অবাক হয়েছিল প্রচুর। আমরা এখানে পরিষ্কারই কাজ করতাম। আরিশকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছিল। সবাই ভেবেছিল হয়তো নিক মরে গিয়েছে, কিন্তু শালায় কিভাবে বাঁচলো কেউ বুঝে উঠতে পারছে না। কিং অহংকারে অট্টহাসিতে ফেটে পড়ে সেদিন। নিককে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। জানা যায় নিকের চোখ দুটা ড্যামেজ হয়ে গিয়েছে। কিং নিকের সেই তীক্ষ্ণ চোখ দেখেই বিমোহিত হয়েছিল, যে চোখে ছিল সৌন্দর্যের আড়ালে ধ্বংস আর উত্তাপ। এই চোখ নষ্ট হতে সেম চোখের মনির সন্ধান চালাই। ধূসর রঙের মনির প্রয়োজন ছিল। অবশেষে কত থেকে যেন সংগ্রহ করা হয় হুবহু সেই চোখের মণি।
দীর্ঘ 8 মাসের চিকিৎসার পর নিক সুস্থ হয়ে ওঠে। শরীরে প্লাস্টিক সার্জারি করানো হয়। সার্জারি করিয়ে সেই আগের শরীরে পরিণত করে। আমার ভেতরে হিংসে জ্বলতে থাকে। এবার বোধ হয় গ্যাংস্টার হয়ে যাবে, কিন্তু বাস্তবতা অন্য কিছু লিখে রেখেছে। কিংয়ের বর্বর মনোভাব থেমে যায়নি। নিক কেন্দ্র থেকে পালিয়ে যাচ্ছিল। রুমের সামনে থাকা 4 জন গার্ডকে হত্যা করে পেছন দরজা থেকে পালিয়ে যায়। কিং এতটাই রেগে গিয়েছিল যে তার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সব। রাগে উন্মাদ হয়ে কিং নিককে খুঁজে বের করে। রাখা হয় 12 বছরের জন্য এক অন্ধকার রুমে। ভালোভাবে দাঁড়ানো যেত না, পা মেরে ঠিকভাবে ঘুমানো যেত না। স্যাঁতসেঁতে এক ভেজা স্থান, পোকামাকড়ের বাসা চারিদিকে। সে নরম এক রুমে বন্দি করে রাখা হয়। দিন যায়, মাস যায়, আলো বাতাসহীন জীবনে শরীরে বিভিন্ন রোগ দেখা যায়। পালানোর চেষ্টা করলে চাবুক দিয়ে আঘাত করা হতো। সে আঘাত থেকে ঘা সৃষ্টি হতো। পোকামাকড় ধরে যেত সেই শরীরে। বছর যেতে থাকে। সেকেন্ড, মাস, ঘন্টা, দিন, বছর এগিয়ে যেতে থাকে। দেখতে দেখতে নিক এক তাগড়া যুবক হয়ে ওঠে। 12 বছর পর তাকে অন্ধকার সেই কোঠরি থেকে বের করা হয়। শরীরে হাড্ডি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। অসুস্থ দুর্বল শরীর যেন কোনো পাগল। কোথায় গেল সেই চাকচিক্য সৌন্দর্য? ভেবেছিলাম এই সিলাই কুত্তাটা মরবে, কিন্তু এরপর শুরু হয়েছে মেন খেলা। নিকের সাহসিকতা আর বিচক্ষণ বুদ্ধি দেখে আবারও তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। দীর্ঘ 8 মাসের চিকিৎসার মধ্যে ছিল। কিংয়ের উদ্দেশ্য ছিল নিককে নিজের পার্সোনাল দেহরক্ষী করবে, আর শত্রুপক্ষকে ধ্বংস করার একমাত্র হাতিয়ার। নিকের শরীর ধীরে ধীরে ঠিক হতে থাকে। আবারও সেই সৌন্দর্য ফিরে আসে তার শরীরে, যাকে বলে এক দেখাতেই পাগল হয়ে যাওয়ার রূপ। জিম করে শরীর ঠিক করে। প্রতিটা নারী ওর জন্য দেওয়ানা হয়ে ওঠে। আমি প্রতারণার আশ্রয় নিয়ে কিংয়ের দেহরক্ষী হয়েছিলাম। অনেক কিছু জানি ভেতরকার খবর। নিক সুস্থ হওয়ার পর একদম শান্ত, কোনো কথা বলেনি কারোর সাথে। চোখ দুটা ছিল অগ্নিকাণ্ডের উত্তপ্ত শিখা। কতদিনের ক্রোধ এই চোখে ভেসে উঠেছে জানা নেই। নিক শুধু একটা বাক্য উন্মোচন করেছিল, আমার ভাই আরিশ কোথায়? কিং জানোয়ার হলেও আরিশের কিছু করেনি। তাকেও একটা রুমে বন্দি রেখেছিল, তবে সেই রুম ছিল রাজকীয় রুম। কিং সবার মতো নিকের কানেও বেশ ঢালতে থাকে। নারীদের ভোগ করতে হয়, এদেরকে বিছানায় পিষ্ট করতে হয়। নারী শুধু মাত্র কামনার বস্তু। নিকের চোখে মুখে ছিল ব্যাপক ঘৃণা। কোনো নারীকে ছুঁয়ে দেখত না। একবার কিংয়ের একমাত্র মেয়ের নজরে নিক পড়ে। দেওয়ানা হয়ে ওঠে নিকের জন্য। এক রাতের জন্য হলেও যেতে পারে, কিন্তু কিং মেয়ের কথা মেনে নেই। সে নিজেরই সম্মুখে হাজারটা নারীর সাথে রাত কাটায়, সে নিজের মেয়েকে কি নিষেধ করবে? নিকের সুন্দর চেহারা দেখে কিং নিজেও লোভে পড়ে যায়। মেয়ের আবদারে নিককে রাতের অন্ধকারে পাঠানো হয়। ভেতরে খবর জানি না, তবে পরের দিন কিং সহ কিংয়ের মেয়ের রক্তাক্ত লাশ রুমে খুঁজে পাওয়া যায়। শুধু এখানে থেমে থাকেনি, বাইরে থাকা 40 জন গার্ডের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন সবাই। গোপন সূত্রে জানা গিয়েছে নিক বিরোধী দলের সাথে হাত মিলিয়েছে। সেই বিরোধী দলের নেতা আর কেউ নয়, সে হচ্ছে জেড আর ভিকির বাপ আল ক্যাপন। সে অন্ধকার রুম থেকে বের হয়ে নিক এক জানোয়ারে পরিণত হয়। এমন এক পাথর হৃদয়ে তৈরি হয়েছে ভেতরে, যেখানে কেউ চিৎকার করলেও কিছু আসে যায় না। ক্যাপনের হাত ধরে কিংয়ের রাজ্যকে মাত্র 22 দিনের মধ্যে ধ্বংস করে ফেলে। এই হিংস্র ধ্বংসলীলায় আতঙ্কে দিশেরা হয়ে পড়ে সবাই। কিংয়ের মতো এত শক্তিশালী ক্ষমতাবান ব্যক্তিকে ধ্বংস করা সবার স্বপ্ন ছিল। সেখানে নিক শুধু কিংকে নয়, পুরো সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলে। শুরু হয় এক রক্তাক্ত আর ধ্বংসের খেলা। কে বাঁচবে, কি মরবে, কোনো নিশ্চয়তা নেই। সবাই নিককে ভয় পেত প্রচুর। ধীরে ধীরে নিজের সাম্রাজ্য গড়তে শুরু করে। সবাইকে পিছনে ফেলে পাচার কাজে দেশ ছাড়া হয়ে ওঠে। মাদক, ড্রাগস থেকে শুরু করে সব কিছুতেই এগিয়ে যায় অনেক দূর। যাকে ছোঁয়ার সামর্থ্য এখনও কারোর হয়নি। নিজের ভিত্তি শক্ত করে হয়ে ওঠে আজকের মাফিয়া সাম্রাজ্যের মালিক, যার ইশারায় পুরোটা সাম্রাজ্য থমকে যায়। বড় বড় মাফিয়ারা মুখোমুখি হতে ভয় পায়। আন্ডারগ্রাউন্ডের সব থেকে ক্ষমতাধর গ্যাংস্টার বস নিক জেফরান। কায়াত থামে, বাঁকা চোখে তাকায় ইগোরের দিকে। ইগোরের চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ। কায়াত অট্টহাসিতে ফেটে পড়ে, হাসতে হাসতে বলে, কাম অন ইগোর, ভয় কম পাও। আমি কোনোদিন নিককে ভয় পাইনি। ও আমার সব থেকে বড় শত্রু। কিং বেঁচে থাকলে আজকের গ্যাংস্টার বস আমি হতাম। সরে বাচ্চা সব শেষ করে দিয়েছে।
এত কিছুর পরও আমার নিশ্চয় থাকার মানে বুঝতে পারো নি ইগোর? নিকা আমার থেকে সব কেড়ে নিয়েছে, তবুও আমি শান্ত হয়ে আছি। সাপেলে যে পা দিয়ে সাপকে ফোনা তুলতে বাধ্য করবে না। এই মুহূর্তে সবল খেলে লড়তে পারবো না। নিক কিন্তু একা নয়, তার সব থেকে বড় শক্তি আরিশ আছে, যারা একজন আরেকজনের জন্য জীবনও দিতে পারে। দুইটা নেকড়ের সাথে যুদ্ধ করে রক্তাক্ত হয়ে উঠে দাঁড়াতে পারবে না। এই নিক নেকড়ের কামড় আর খামসি খেতে খেতে সত্যি নেকড়ে হয়ে উঠছে। ইচ্ছে করলে এখন আমি পেছন দিকে অ্যাটাক করতে পারি ইগোর। ইচ্ছে করলে নিকের রক্ষিতাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে খেতে পারি, কিন্তু একটাকে মারলে আর একটা ফুসে উঠবে। যদি মনে করে থাকো একজনকে মারলে ভেঙে পড়বে, তবে ভুল তুমি। এটা ভাঙে না, বরং আরও হিংস্রে ওঠে। সব কিছুর একটা সঠিক সময় প্রয়োজন। পরপর অনেকবার আক্রমণ করেছি আমি, কিন্তু শরীর বাচ্চা মরতে গিয়েও বেঁচে যায়। ধ্বংস তো আমি ওকে করবই ইগোর, তবে সেটা খুবই বাজেভাবে। এমনভাবে ধরবো যে কুত্তার বাচ্চা আর দাঁড়াতে পারবে না। আমি যখন আক্রমণটা করব তখন একটারও শক্তি থাকবে না। ইগো রহস্যময় হেসে বলে, আফ্রিকায় মিনারে গার্ড ছাড়া আর কেউ নেই। নিক, আধিরাজ, আরিশ সব কানাডাতে এসেছে আমার খোঁজে। এই সুযোগে তার রক্ষিতাকে ছিনিয়ে আনার। গায়েতের চোখে রহস্য অদ্ভুত হেসে বলে, চেষ্টা করে দেখা যায়। 2 দিন হয়ে গিয়েছে নিকের কোনো খবর নেই বলতে সে এনির কাছে যায়নি। সেদিনের রাতের পর জ্ঞান ফিরে এনি নিজেকে নিজের শক্ত বুকে আবিষ্কার করে। অসহ্য যন্ত্রণা নিয়ে শক্ত দেখায় সরে আসার জন্য, কিন্তু নিকের জেদের কাছে হার মানতে হয় সব সময়। প্রতি রাতে জোর করে বুকে টেনে নেওয়া নিকের প্রতিদিনের স্বভাব এমনভাবে তখন আগলে নেয় যেন দিন রাত রানীর মতো ট্রিট করে। এনি প্রথম রাগ দেখালো, এখন অভ্যাসে পরিণত হয়েছে। ঘুমাতে গেলেও অস্থির লাগে সবকিছু, কেমন শূন্য মরুভূমির মতো মনে হচ্ছে চারিপাশ। নিজের অস্থিরতা মনোভাব বিরক্ত হয় এনি। মেড খাবার নিয়ে আসে, উনি সেদিকে তাকিয়ে বলে, আপনি জানেন মেহেরের দাদার কি খবর এখন? মেড ট্রলি রেখে বলে। না ম্যাম। এনি মলিন মুখে বলে, ও আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই, ভয়ের কিছু নেই। মেড নিঃশ্বাস ছেড়ে বলে, বসের সাথে এক রুমে থাকতে আপনার ভয় করে না? এনি অনুভূতিহীনভাবে তাকায়, হাসার চেষ্টা করে বলে, অন্ধকারের মধ্যে বাস করে অন্ধকারকে ভয় করলে কি চলবে? আগুনের শিখার মধ্যে বাস করছি আমি, ভয় পাই না কিছুই। আর ভয় পেলেই বা কি? আপনি কতদিন ধরে এখানে বন্দি আছেন? 1 বছর 2 মাস। মেয়েদের চোখের পানি চিকচিক করে উঠছে। আপনার বাইরে যেতে ইচ্ছে করে না? সারাদিন এভাবে এক রুমে একা বন্দি জীবন কিভাবে পালন করেন ম্যাম? খুব কষ্ট হয় আমার আপনাকে দেখে। এনির মুখে অন্ধকারে ঢেকে যায়, এরপরও মুচকি হেসে হাসি দিয়ে বলে, তুমি বড্ড ভালো, না হলে অন্যের কথা ভেবে কেউ কাঁদে। আমার কথা ভেবো না, কারণ আমার কথা ভাবলেই তার মৃত্যু হয়। আর আগেও একজনের হয়েছে। মেয়ের দুঃখ প্রকাশ করে বলে, সেসব আমি জানি না। আপনার এই জীবন থেকে মুক্তি পেতে ইচ্ছে করে না আর 5টা সাধারণ নারীর মতো জীবনযাপন করতে, মুক্ত আকাশের ডানা মেলে প্রকৃতি উপভোগ করতে? এনি গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? মেয়েটা আচমকা বলে। যদি আমি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করে দিই? সাথে সাথে এনি তাকায় মেয়েটার দিকে। মেয়েটা বড্ড সরল দেখা যাচ্ছে, কিন্তু এই কথা যদি গ্যাংস্টার বস একবার শুনে তবে নিশ্চিত মৃত্যু। এনি ভয়ে ছোট পিছিয়ে বলে, এসব কথা আর উচ্চারণ করো না, উনি শুনলে তোমায় বাঁচতে দিবে না। এসব কথা আর উচ্চারণ করো না, উনি শুনলে তোমায় বাঁচতে দিবে না। ইয়া আল্লাহ, যদি রুম স্পিকার সহ সিসি ক্যামেরা থাকে তাহলে সব শেষ। এমন ভুল কথা তুমি কিভাবে বলতে পারলে? আমার মুক্তি চাই না বোন, চাই না আমার মুক্তি। আমার মতো একটা অভিশাপ 4 দেয়ালের ভেতরে বন্দি থেকে মরে যাক। এরপরেও তোমরা কিছু বলো না, প্লিজ কিছু বলো না। এনি কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠছে। মেয়ে চা ধরতে গিয়ে বলে, কিন্তু ম্যাম। যাও এখন এই মুহূর্তে, আর একটা এদিক সেদিক কথা উচ্চারণ করো না। মেয়েটা মন খারাপ করে চলে গেল। এনি ঠকঠক করে পানি গিলে ফেলে। যদি সত্যি এমন কিছু থেকে থাকে যেটা দিয়ে নিক সব শুনতে পাচ্ছে, তবে মেয়েটা আর মৃত্যু নিশ্চিত। এনি এইটা নিয়ে একদম কনফার্ম। এনি নিজের নজর পুনরায় বেডসাইডে নজর যায়। সাদা কাগজ, শুধু একটা নম্বর লেখা আছে। রুমে কেউ আসতে পারে না। এই নাম্বার কার এনি জানা নেই, তবু ইচ্ছে করলো একটা ফোন দিয়ে
দেখার। যদি নিকের নাম্বার হয় তবে অনেকটা ভালো। কথা বললে বোঝা যাবে সাইকোটা সব শুনেছে কিনা। এনি শরীর কাঁপছে, মস্তিষ্ক বলছে কি প্রয়োজন আছে এসব করার, আর মন বলছে একটাবার ফোন দিলে কি এমন ক্ষতি হবে। এনি কাঁপা হাতে নাম্বারটা হাতে তুলে নেয়, বুক কাঁপছে অন্যরকম ভাবে। সবটা সাহস উজাড় করে দিয়ে ফোন দেয়। বুলেট প্রুফ গাড়ির ভেতর নিক, আরিশ আর অধিরাজ। পেছন থেকে একাধিক গুলি ছোড়া হচ্ছে। এই মুহূর্তে বন্দুক নামিয়ে ফেলা মানে শত্রুপক্ষকে আঘাত করার সুযোগ করে দেয়া। ফোনের উচ্চ আওয়াজে নিক সামনে তাকায়। গ্লাসের উপর রাখা ফোনটার উপর ভেসে উঠছে। ব্লাড রোজ। নিকের কপাল কুঁচকে আসে। সে কোনোদিন কল্পনাও করেনি এনি এই নাম্বারে তাকে সত্যি সত্যি ফোন দিবে। কৌতূহলবশত এই নাম্বারটা সে রেখে এসেছিল বন্দুক নামিয়ে ফেলবে তার আগেই আরিশের অধৈর্য গলা। কি করছিস নিক? এই মুহূর্তে ফোন তোলা তোর জন্য গুরুত্বপূর্ণ নয়। এদিক সেদিক হলে বাজে কিছু ঘটে যাবে। পুরনো শত্রু রয় ভিমিওর গ্যাং। তুই কি চাচ্ছিস এই মুহূর্তে রয়ের কাছে ইন্নানিল্লা হয়ে যায়? নিক বিরক্ত চোখে তাকায়। হুট করে একটা বুলেট তার হাতের দিকে ছুঁড়ে আসে। গ্লাস নামানোর ফলে অতি সহজে বাম হাতের পেশি ছুঁয়ে যায়। লাল রক্তে ভিজে উঠে শার্ট। নিকের চোখ মুখ শক্ত হয়ে আসে। অধিরাজকে উদ্দেশ্য করে বলে। দ্রুত গাড়ি চালা, নদীর কাছে এনে গাড়িটাকে থামাবি। অধিরাজ অবাক হয়ে বলে। কিন্তু কেন বস? নদীতে সাঁতার কাটবো সেজন্য। অধিরাজের মুখ থতমত খেয়ে যায়। তীব্র সংঘর্ষের মধ্যে ফোনটা আবারও বেজে উঠছে। নিক আবারও তাকায় সেদিকে। বাম হাতে তুলতে যাবে তার আগে আরিশ অস্থির গলায় বলে। নিক, আবারও একই ভুল করছিস। নিক ঠোঁট কামড়ে ধরে হেসে বলে। মেয়েটাকে কাঁদিয়ে এসেছে, রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। সেদিন রাতে অনেকটা হিংস্র হয়ে গিয়েছিলাম। ভিতর ছটফট করছে আমার। ওর সাথে কথা বললে শরীরে হাজার গুণ শক্তি ফিরে পাবো। দুনিয়া জাহান্নামে যাক, এই মুহূর্তে ওর ফোন রিসিভ করাটা সব থেকে বেশি প্রয়োজন। আরিশ হতভম্ব হয়ে যায়। নিক রিসিভ করে গম্ভীর হয়ে ওঠে। ওই পাশ থেকে শোনা যায় এনির ঘন নিঃশ্বাসের শব্দ। নিক আরো বিব্রত করার জন্য বলে। জি বলে। এনির হৃদয় কেঁপে উঠছে। এই শক্ত কর্কশ কণ্ঠ সহ্য করার ক্ষমতা কেনির আছে, কিন্তু কণ্ঠ একদম শান্ত শোনালো। তার মানে কিছু শুনেনি। ওই পাশ থেকে শব্দ না পেয়ে নিকের রাগ হয়। পিছন থেকে একাধিক বুলেট নিক্ষেপ করছে এদিকে সেদিক থেকে। বুলেট পড়লেই অঘটন ঘটে যাবে। সেসবের তোয়াক্কা না করে ফোন রিসিভ করেছে, আর এই মেয়ে এভাবে চুপ করে আছে। নিক ধমকে উঠছে। কি হলো, কথা বলছো না কেন? ঝাঁঝালো ধমকে এনির ছোট্ট দেহটা আবারও কেঁপে উঠছে। কাপা গলে বলে। এটা আপনার নাম্বার? কেন, অন্য পুরুষের নাম্বার ভেবেছিলে? এনি কথা বাড়লো না, ঠোঁট ভিজিয়ে বলে। এত শব্দ কোথা থেকে আসছে? বাচ্চারা বাজি ফোটাচ্ছে, তাই শব্দ হচ্ছে। নিক থতমত খেয়ে যায়। নিক গম্ভীর নিঃশ্বাস ছেড়ে বলে। সামান্য এই কণ্ঠ কানে আসতে নিজেকে এত অস্থির লাগছে কেন? নিক কপাল খেসে নিজের এনির নীরবতা ভেঙে বলে। কোথায় আপনি? এনির এমন ভয়ানক প্রশ্ন নিকের কপালের ভাঁজ সোজা হয়ে আসে। এমন প্রশ্ন সে কোনোদিনও আশা করেনি। এই প্রশ্নগুলোর পেছনে অনেক বড় ঘাপলা আছে। আবার কোন বদমাইশি করছে কে জানে। ও গড, এই দাঁড়ামেই কেন আমার ঘরে চাপিয়ে দিলে? নিক ছোঁচ কামড়ে ধরে নিজের। বেরিতির সাথে রঙ্গলীলা করি। তারা উত্তরে এনি রেগে যায়। গজব পড়ুক আপনার উপর। নিক সামান্য হাসল, গভীরতা নিয়ে বলে। নিজের বাড়িতে, নিজের রুমে, এমনকি নিজের বিছানায় আস্ত একটা গজব নিয়ে ঘুরছি। তোমার থেকে বড় গজব আর কি হতে পারে? এনি বসা থেকে উঠে যায়, রাগ দেখিয়ে বলে। আপনি আমাকে গজব বললেন? নিকের হাত থেকে রক্ত পড়ছে। রক্ত সামান্য আঙ্গুলে নিয়ে বলে। যে আগুন আমাকে পুড়িয়ে ছাই করেছে, শেষ মুহূর্তেও আমিও সে আগুনের উষ্ণতায় চাইব। সাথে সাথে ওপাশ থেকে ফোন কেটে যায়। নিকের রাগ হলো প্রচুর। হুট করে ফোন কেটে দেওয়া তার পছন্দ নয়। আরিশ অসহায় হয়ে বলে। তুই কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিস নিক? পিছনে বুলেট ছুটছে আর তুই গাড়ির ভেতরে বসে বউয়ের সাথে প্রেমালাপ করছিস। সরি, এইটাকে প্রেমালাপ বললেও ভুল হবে। রীতিমতো ধমকাচ্ছিস। বুলেট প্রুফ গাড়ি না হলে এতক্ষণে টপকে যেতি শালা। নিক রহস্যময় ভাবে হাসলো। অধিরাজকে ইশারা দিয়ে বললাম। বামের রাস্তা দিয়ে চল, ওইখানে হবে আসল খেলা। অধিরাজ নিকের কথা অনুযায়ী বামের রাস্তার দিকে এগিয়ে যায়। কালো অ্যাসফল্টের সরু রাস্তা জুড়ে বজ্র গতিতে ছুটে চলছে কালো সাজোয়া গাড়ি। রাতে নিস্তব্ধতা বিভিন্ন ছিন্ন ভিন্ন করে
চারিদিকে থেকে ধেয়ে আসছে অসংখ্য গুলির শব্দ। স্টিয়ারিং এর পেছনে বসে থাকা নিকের চোখ জ্বলে উঠেছে অগ্নি তৃপ্তি কঠোরতা। আর তার পাশে আরিশ জানালার ফাঁক গলিয়ে আগুন ঝরানো বুলেট ছুড়ে দিচ্ছে শত্রুদের দিকে। গাড়ির ধাতব গায়ে চপাচপ শব্দ তুলে বুলেট আসতে পড়ছে, যেন মৃত্যুর অদৃশ্য বৃষ্টি নেমেছে। তবুও নিকে ছোটে একরকম ঠান্ডা হয়ে আছে। অদ্ভুত এক অবজ্ঞা মিশ্রিত হাসি, যেন এই মৃত্যুর খেলায় তার চিরপরিচিত মঞ্চ। আরিশ দাঁত চেপে ট্রিগার টানতেই অন্ধকার ভেদ করে আগুনের রেখা ছুটে যায়। দূরত্বে গাড়িগুলোর কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ে রাস্তার বুকে। রাতের অন্ধকারে চলছে তীব্র সংঘর্ষ। শত্রুদের উদ্দেশ্যে এক চাই নেক যেন নেমে তাদের সামনে দাঁড়ায়, যাতে তারা সামনে রেখে তাকে শেষ করে দিতে পারে। আর সব থেকে বড় এক গুপ্তধন নিকের কাছে লুকায়িত আছে, কিন্তু নিক সেটা দিতে নারাজ। একইভাবে চলছে বুলেটের লড়াই। নিক থামার মানুষ নয়, তার চোখে জ্বলছে উঠে হিংস্র দৃঢ়তা। অধীরাজ স্টিয়ারিং ঘুরিয়ে সে গাড়িটাকে এমনভাবে মোড় নেয় যে পিছনের তাড়া করা গাড়িগুলো বিশেষ বিশৃঙ্খলায় পড়ে যায়। আরিশ তখন জানালার বাইরে ঝুঁকে আরো দ্রুত গতিতে বুলেট বর্ষণ করছে। প্রতিটি ট্রিগারের চাপ যেন যুদ্ধের এক একটি ঘোষণা। চারিদিকে ধোঁয়া আর আগুন আর গুলির বিকট শব্দে ভরে উঠেছে। সে উত্তপ্ত সংঘর্ষের মাঝখানে নিক আর আরিশ দাঁড়িয়ে আছে যেন ঝড়ের কেন্দ্রবিন্দু। সামনে ড্রাইভ করে যাচ্ছে অধীরাজ। রাতের অন্ধকারে গাড়িটি ছুটে চলে সামনে, আর পেছনে পড়ে থাকে ধ্বংস, ভাঙা কাজ আর পরাজিত শত্রুদের ছড়িয়ে থাকা নিঃশব্দ ছায়া। মাফিয়া যুদ্ধে নির্মম সাক্ষী হয়ে কিন্তু এখানেই থেমে যায়নি। আরো কিছু গাড়ি আসে তাদের পেছনে। আচমকা একটা পুরাতন বিল্ডিং এর সামনে গাড়িটা এসে থেমে যায়। নিক রহস্যময় ভাবে হাসলো। এক এক করে পেছনের গাড়িগুলো থেমে যায়। শরীরে থাকা ট্রেঞ্চ কোটটাকে ফিচ করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, হাতে বেঁধে রেখেছে একটা বড় রুমাল। রয় চোখে সানগ্লাস নামিয়ে নেমে আসে গাড়ি থেকে। সামনাসামনি দাঁড়িয়ে আছে দুইটা পক্ষ। নিকের কপাল কুচকানো। রয় হাসি দিয়ে বলে, অনেকদিন পর আপনাকে দেখলাম গ্যাংস্টার বস। নিজ বাজ পাখির মতো দৃষ্টি ফেলে বাজ পাখির মতো তাকায়। এই কারণেই মাঝরাস্তায় এইভাবে কুত্তার মতো লেলিয়ে দিয়েছে রয়। সরি, যে নিজে একটা কুত্তা সে তো কুত্তাদের এই লেলাবে। রয়ের চোখ মুখ ক্ষোভে লাল হয়ে ওঠে, দাঁত কিরমিরিয়ে বলে, এরপরও তোকে মারতে পারলাম না জানোয়ার। ঠোঁট কামড়ে ধরে নিজের অজর বাক্যে বলে, ছাপোষা কুকুরের কামড়ে গ্যাংস্টার বসের একটা বালও ছেড়ার ক্ষমতা নেই। নিজের এত ক্ষমতা থাকতে তুই পেছন থেকে আক্রমণ করলি? ছ্যা রয়, তোকে আমি অনেক শক্তিশালী ভাবতাম, কিন্তু ছিলাম মাদারফাকার তো ভেজা বিড়াল। রয় ক্ষেপে ওঠে, সামনে পেছনে পায়চারি করে বলে, তুই আমার অনুমতি ছাড়া সেই পেপারে সিগনেচার করেছিস কেন? 20 কোটি টাকার ভাগ আছে আমার, সব মেরে বসে আছিস জানোয়ার। নিক তাতে দাঁত পিষে নিজের। গলার আওয়াজ নিয়েছে আমার শোরের বাচ্চা, নাহলে এমন মার দেব যে তোর অন্ডকোষটাও কেউ খুঁজে পাবে না। নিকের কথায় আরিশ হাসিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অধীরাজ অবাক হয়ে তাকায়। এটাই হলো তার বস। সবাই যেভাবে ডায়লগ দিবে তার বিপরীতে দিবে সে। সবাই বলে হাড্ডি খুঁজে পাবে না, আর উনি বলবে অন্ডকোষ। রয় শ্বাস নিয়ে বলে, তুই আমার টাকা দিয়ে দে, পুরনো শত্রুতা ভুলে যাব সব। নিক অথর বাঁকায় গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে, শত্রুদের সাথে খেলতে গ্যাংস্টার বস ব্যাকুল হয়ে থাকে। আলাদা এক মজা পাওয়া যায় এতে। শত্রুদের বলতে চাই না। রয় 2 কদম এগিয়ে এসে চেঁচিয়ে ওঠে, অন্যের হক মারছিস তুই নিক। নিক উচ্চ শব্দে হেসে উঠে, হাসির শব্দে কেঁপে ওঠে চারিপাশ। নিক অধীরাজের দিকে ইশারা করে বলে, অধীরাজ, রুম থেকে ফোনটা নিয়ে আয়, এই জারুজকে কিছু সিনারি দেখাই। অধীরাজ সম্মতি জানিয়ে ভেতরে যায়। রয় অধীরাজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কেমন যেন সেই অদ্ভুত দৃষ্টি। নিক তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বিল্ডিংটা অনেক দূরে, তাই অধীরাজের যেতে কিছুটা সময় লাগছে। নিক ঘাড় ঘুরিয়ে এক পলক অধীরাজের দিকে তাকায়, প্রায় চলে গিয়েছে ভেতরে। আরিশ নিকের কাছে গিয়ে অবাক হয়ে বলে, কিসের টাকা নেই? কিসের লাইন করেছিস তুই? তুই না বললি পাচার সংক্রান্ত সব ত্যাগ করেছিস? তাহলে এইসব কি?
নিকের চোখ মুখে গম্ভীর হয়ে ওঠে। এক বিকট শব্দ চারিপাশে ছড়িয়ে পড়ে। আগুনের হিট এসে নিক আর আরিসের পেছনে লাগে। নিকের শরীর নিস্তেজ হয়ে আসে, কপালের ভাঁজ সোজা হয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই 2 কদম পিছিয়ে যায়। বিল্ডিং এ দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখে বোঝা যাচ্ছে বোমে বিস্ফোরণ ঘটেছে। আরিস চিৎকার দিয়ে উঠছে। ভেতরে অধিরাজ। নিকের চোখে মুখে আক্রোশে জ্বলে উঠল। লাল অগ্নিশিখা লেলিহান অংশটুকু যেন তার চোখে এসে নিক্ষিপ্ত হয়েছে। রয় হাসতে হাসতে গাড়ির সাথে হেলান দেয়। নিক্ষেপা বাঘের মতো কোটের ভেতর থেকে বোমা বের করে। রয় আক্রমণ করার আগে নিক তার উদ্দেশ্যে ছুড়ে দেয়। শুয়োরের বাচ্চা, তুই আমার কলিজে হাত দিয়েছিস। হুঙ্কার মিশে যায় শাসা শব্দে। পালানোর সুযোগ নেই কারোরই। শত্রুদের অগ্রযাত্রা থামতে মুহূর্তেই সিদ্ধান্তেই নিক্ষিপ্ত বোমাটি আকাশে খনি তুলে ভূপৃষ্ঠে আশ্রয় পড়ে। ভর্তি বিকট বিস্ফোরণের অভিঘাতে চারিদিক কেঁপে ওঠে। দাও দাও করে ওঠা আগুনের জিহ্বা আর কালো ধোঁয়ায় ঘন স্তম্ভ মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে গ্রাস করে ফেলে। বিস্ফোরণের তীব্র চাপ তরঙ্গ চারপাশের বাতাসকে বিদীর্ণ করে। দূর দূরান্তে ছড়িয়ে দেয় ধ্বংসস্তূপের খণ্ড বিখণ্ড অংশ। শত্রুদের সারিবদ্ধ অবস্থান মুহূর্তেই বিশৃঙ্খলা ভাঙনে পরিণত হয়। বিস্ফোরণের অভিঘাতে মাটি কেঁপে ওঠে। ক্রুদ্ধ পৃথিবী নিজেই প্রতিবাদ জানাচ্ছে। চারিদিকে ধূলিকণার ঘূর্ণাবর্ত ঘন হয়ে ওঠে। আকাশকে ধূসর অন্ধকারে ঢেকে দেয়। চারপাশে পোড়া বারুদের গন্ধ বাতাসে ভারী হয়ে ঝুলে থাকে। এই দগ্ধ পরিবেশের মধ্যে ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে আছে ভাঙা ইট, কংক্রিটের টুকরো আর ছিন্ন ভিন্ন ধাতব খণ্ড। তারা এই মুহূর্তে আগের সংঘর্ষের ভয়ঙ্কর সাক্ষ্য। 2 পাশের আগুনের তীব্র হিচে শরীর যেন পুড়ে যাচ্ছে। দূরত্ব অনেক, এরপরও চারিপাশে দেখে নিক আগুনের দিকে দৌড় দেয়। আরিশ পেছন থেকে হাত চেপে দেয় শক্তভাবে। নিক স্টপ, তুই গেলে তুইও আগুনে ঝলসে যাবি। আচমকায় আরিশের কলা চেপে ধরে। চোখ লাল হয়ে আছে তার। তৎপিসে বলে, কিন্তু ওইখানে আমার ভাইয়ের দেহটা ঝলসে যাচ্ছে। ফাকিং বেচ। আরিশ করুণ চোখে তাকায়। সে কল্পনা করতে পারে না অধিরাজের দেহটা আগুনে পড়ছে। নিক তোয়াক্কা করলো না কিছুর। আরিশ শক্তি দিয়েও আটকাতে পারছে না। এরই মধ্যেই পূর্ব পরিচিত আহত গলা ভেসে আসে। বস, আমি এখানে। নিক আরিশ দুজনে থমকে যায়। অধিরাজের গলা পেয়ে নিক ঠুচ কামড়ে ধরে। নিজের ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায়। সুইমিং পুলের পাশেই অধিরাজ দাঁড়িয়ে আছে। পুরো শরীর একদম ভিজে আছে। আরিশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ও গড। নিক চোখ ছোট ছোট করে ফেলে। সে আবেগটা কারোর সামনে প্রকাশ করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন অস্বস্তি লাগছে তার। অধিরাজ 32 পাঁচি বের করে নিকের সামনে এসে দাঁড়ায়। নিকের কপালে ভাঁজ সৃষ্টি হয়। অধিরাজের চোখে পানি, অথচ ছোটে হাসে। আপনি আমাকে এতটা ভালোবাসেন সত্যি কল্পনা করিনি। আজ বোমা হামলার শিকার না হলে জানতেই পারতাম না গ্যাংস্টার বস নিক জেভরান আমাকে বাঁচাতে এমন বেপরোয়া হয়ে উঠেছিল। রবেশ। অধিরাজ হেসে ওঠে। নিক আর দাঁড়ালোই না এখানে। চারিপাশে সাংবাদিক আর পুলিশ ভিড় জমে যাচ্ছে। গ্যাংস্টার বসকে যারা চেনে তারা ভয়ে সামনে এগিয়ে আসার সাহস পাচ্ছে না। আর যারা চিনে না তারা আসতে চাইলেই গার্ডের করা নির্দেশের শিকার হয়। চারিপাশে এখনো বিদঘুটে হয়ে আছে। নিক নিজের গাড়িতে উঠে বসে। অধিরাজের পিছের এক পাশে সামান্য লাল হয়ে আছে। আগুনটা ওইভাবে স্পর্শ করতে না পারলেও তার উত্তাপ শরীর স্পর্শ করে গিয়েছে। আরিশ অধিরাজের দিকে তাকিয়ে বলে, তুই বিল্ডিং থেকে সুইমিং পুলে গেলি কিভাবে? তাছাড়া সুইমিং পুল অনেকটা দূরে। তুই যদি উপর থেকে লাফও দিতি এরপরও সেখানে পৌঁছানোর কথা নয়। গিয়েছিস কিভাবে? অধিরাজ গম্ভীর শ্বাস ফেলে বলে, দরজায় পা রাখতে বোমা শব্দ শুনি। প্রথমে ধরতে না পারলেও পরে সেটা বুঝতে পারি। কম সময়ের ভেতরেই আপনাদের কাছে চলে আসা পসিবল ছিল না, তাই বারান্দার দরজা দিয়ে নেমে সোজা সুইমিং পুলে ঝাঁপ দেই। আর সাথে সাথে বোমা বিস্ফোরণ ঘটে। আরিশ ঠোঁট পাকায়। যাক, এক ওছিলায় আরেকটা শত্রু মরল। অধিরাজ অবাক হয়ে বলে, মেরে দিয়েছ? আরিশ হেসে বলে, সাথে সাথেই ওনার প্রাণপ্রিয় ভাইয়ের উপর আঘাত করছে বলে কথা। নিক বিরক্ত হয়ে থমকে ওঠে। চুপ করবি নাকি মুখে স্কচ টেপ লাগাবো? আরিশ মিটি হেসে বলে, অনুভূতি প্রকাশ করে লজ্জা পাচ্ছিস নিক? তোর লজ্জাও আছে? নিক রক্তচক্ষু নিয়ে তাকায়। আরিশ শব্দ করে হেসে ওঠে। অধিরাজও মুচকি হাসে। নিক গভীর নিঃশ্বাস ফেলে।
শুনছান নীরবতা, চারিদিকে গভীর নিশতি এক রাত, চারিদিকে সমুদ্রের গর্জন, যেন কোনো আত্মার চিৎকার। এক বিশাল রিসোর্ট, রাতের ঘন অন্ধকারে সমুদ্র তটের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই রিসোর্টটি যেন নীরবতার গায়ে খোদাই করা এক রহস্যময় স্থাপত্য। চাঁদের অনুপস্থিতি আলোয় যার কাছের দেয়ালগুলো অল্প অল্প করে শুষে নেয় ঢেউয়ের রূপলি ফিসফিসানি আর লবণাক্ত হওয়ার দীর্ঘশ্বাসে, তার বারান্দা ও করিডোর জুড়ে ছড়িয়ে পড়ে এক অব্যক্ত ও শীতল বিষণ্ণতা। দূরে অদৃশ্য দিগন্তের সমুদ্রের কালো জলরাশি অবিরাম আশ্রে পড়তে থাকে পাথুরে তটে। সেই শব্দের প্রতিধ্বনি রিসোর্টের স্তব্ধ দেয়াল বেয়ে উঠে এসে রাতকে আরো ভারী করে তুলছে। নরম হলুদাভ আলোয় ভেজা চিহ্ন, পথচিহ্ন, দুলতে থাকা পর্দা আর নীরব দাঁড়িয়ে থাকা খেজুর গাছ প্রতিটি মুহূর্ত অন্ধকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিঃশব্দে অপেক্ষা করছে ভোরের জন্য। সেই রিসোর্টের কোনো এক রুমে ইগর নিষিদ্ধ খেলায় ব্যস্ত। এক রমণীকে নিয়ে ফুর্তি করাটাও বর্তমানে তার কাছে সব থেকে খুশির বিষয়। ভারী নিঃশ্বাসের শব্দ পুরো রুম কলুষিত হয়ে উঠেছে। রমণীর চিৎকার করছে, আবার একটু পরপর হাসিতে ফেটেও পড়ছে। এভাবেই চলছে এক নিষিদ্ধ খেলা। হুট করেই এক বিকট আওয়াজে সব কিছু কেমন কম্পিত হয়ে উঠছে। বাহির থেকে আওয়াজ আসছে, কে যেন বোম ফিট করে রেখেছে। কিন্তু ইগরের সেই দিকে কোনো খেয়াল নেই। সে তো বর্তমানে নারী নিয়ে পিপাসা মেটাতে ব্যস্ত। চারিপাশে চিৎকার চেঁচামেচি, রাতের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিজের রুম থেকে ছুটে যাচ্ছে নিরাপদ স্থানে। রিসোর্টের সব রুম ফাঁকা হয়ে যায়। দুইজন লোক এসে ইগরের রুমের দরজা ধাক্কাতে থাকে। স্যার, ক্যান ইউ হিয়ার মি? এ বম হ্যাজ বিন প্লেসড আউটসাইড, প্লিজ মুভ টু এ সেফ প্লেস ইমিডিয়েটলি। স্যার। নিজের কাছে বিঘ্নতায় হঠাৎই ভয়ঙ্করভাবে খেপে যায় ইগর। দরজাটার দিকে তাকে কিছু বিশ্রী গালি ছুড়ে দেয়। মেয়েটা ভয়ে বলে, বোম রাখা হয়েছে? ইগরের মস্তিষ্কে টনক নড়ে, অবাক হয়ে বলে, বোমা মানে? ইগরের নিচে নগ্ন হয়ে থাকা নারীটা শরীরে চাদর পিছিয়ে বলে, সিকিউরিটি গার্ড তো সেটাই বলে গেল, বাইরে বোম ফিট করা হয়েছে, দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য। ইগরের কপাল কুঁচকে আসে। ভয় পেলেও সেটা প্রকাশ করলো না। সে ভেবে পাচ্ছে না তাদের থেকেও বড় হারামজাদা কে। একটা রিসোর্টের ভেতরে কেন বোম রাখবে? ইগর রাগে দাঁত কিরমিরায়। বিছানা থেকে উঠে কাপড় গেঞ্জি পরতে থাকে। সুরের বাচ্চাকে হাতের নাগালে পেলে কুপিয়ে মারবো। আমার কাজে ডিস্টার্ব করার ফল তো ভোগ করতেই হবে। মেয়েটা ইগরের অপেক্ষা করলো না। কোনো রকম জামা কাপড় শরীরে লাগিয়ে দৌড় দেয়। ইগর শার্টের বোতাম লাগিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, শালি বেশ্যা শরীরে একটুও শক্তি কমে নাই। ইগর দরজার কাছে যাবে, তার আগে দরজাটা লেগে যায়। ইগরের ভ্রুদুটা কুচকে আসে। দরজার ধাক্কাটা দিয়ে ছিঁচি হচ্ছে। কোন কুত্তার বাচ্চা দরজা লাগিয়েছিস? দরজা খুল বলছি। এইভাবে শত ধাক্কা দিল, কিন্তু বাইরে থেকে কোনো সারা শব্দ নেই। এইবার ইগরের শরীর কাঁপতে থাকে ভয়ে। যদি সত্যিই বোমটা এখনই ফেটে যায়, তবে সে তো আর ভাবতে পারছে না। দরজায় ধাক্কা দিয়ে চেঁচাতে থাকে। চারিদিকে নীরবতাকে আর নীরব মনে করতে পারছে না। ওটা একটা এখন গর্জন হয়ে তার কানে আসে পড়ছে। বাইরে ফিট করা বোমার অস্তিত্ব যেন অদৃশ্য আগুন হয়ে দেয়ালের ভেতর দিয়েই তার বুকের খাঁচা ঝলসে দিচ্ছে। একজন শক্তিশালী মাফিয়া সে, কিন্তু এই মুহূর্তে সেই পরিচয় তাকে বাঁচাতে পারছে না। তালার ধাতব নিঃশব্দতা ইগরের মাথার ভেতর খঞ্চার মতো বাজছে। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখের কোণে এসে জমেছে। দৃষ্টিটা ঝাপসা হয়ে যাচ্ছে আতঙ্কে লবণাক্ত জলে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। ঢোক গিলতে গেলেই মনে হচ্ছে শ্বাসটা বুঝি আটকে যাবে। তার বুকের ভেতরটা হৃৎপিণ্ডে আর তাল মানছে না। ছুটে পালাতে চাইছে নিজের খাঁচা ভেঙে। শ্বাস নিতে গেলেই বাতাস ভারী লাগে। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে সময়টাও সুকুঞ্চিত হয়ে আসছে। দেয়ালগুলো কাছে সরে আসছে বলে মনে হয় ছাদটা নেমে আসছে মাথার উপর। ইগরের চোখে এখন আর রাগ নেই, নেই কোনো দম্ভ, আছে কেবল নগ্ন ভয়। এমন ভয় যা হাড়ের ভেতর ঝুঁকে মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। সে কিছুতেই বাহির হতে পারছে না।
আর এই অসহায় আটকে থাকার অনুভূতিটাই তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। প্রতিটা সেকেন্ড নিঃশব্দ। ইগোর ভয়ে পাগলামি করতে থাকে, জানালার কাচ ভাঙার জন্য ফুলদানি তুলে নেয়, আতঙ্কে দিশেহারা অথচ দাম্ভিকতা নিয়ে গর্জে ওঠে। একবার শুধু বের হই এখান থেকে, পুরো রিসর্ট আমি আগুন দিয়ে জ্বালাবো, সাথে প্রতিটা ব্যক্তির কলিজা টেনে আনবো। নিজের কলিজাটা ঠিক থাকবে তো ইগোর? দরজা খোলার সামান্য এক শব্দ, এরপর একটা কঠিন বাক্য। ইগোর সিনা সোজা হয়ে ওঠে। এই কণ্ঠস্বর তার খুব পরিচিত। চট করে পেছন ফিরে তাকায়, সাথে সাথেই দু কদম পিছিয়ে যায়। আরিশ কালো হুডি পরে দাঁড়িয়ে আছে, আর পাশের সোফাতে নিক পায়ের উপর পা তুলে বসে আছে। দুজনের শরীরে কালো হুডি। নিক ঠোঁচ কামড়ে বাঁকা হাসে। আরিশ এমন একটা ভাব নিয়ে বিছানায় বসে গিয়ে যেন এখানে বেড়াতে এসেছে। ইগোর চট করে পকেট থেকে বন্দুক বের করে পিছিয়ে যেতে যেতে বলে, তোরা এখানে কি করছিস আর কিভাবে জানিস এই রাতে আমি এখানে এসেছি? এখন রুম থেকে বের হ বলছি, নয়তো প্রতিটাকে বুলেট বুক বরাবর গেঁথে যাবে। নেই শুকুচকালো ফুট করে পৈশাচিকভাবে হেসে ওঠে। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ রক্তাক্ত দৃষ্টি ইগোরের দিকে নিক্ষেপ করে, ঘাড় কাত করে বলে, Why are you scaring us so much? Were you getting scared? You are a fucking bastard. ইগোর ভয়ে চোখ গেলে পেছনে ফিরে তাকায়। পুরোটা কাজ দিয়ে দেয়াল গড়ে উঠেছে, এখন এখান থেকে লাফ দিলেও মৃত্যু নিশ্চিত। আরিশ কৌতূহলে মিশিয়ে বলে, একটু আগে যার সাথে 19-20 করেছিস সেই মেয়েটাকে জানিস? ইগোর ভয়টা প্রকাশ করলো না, চোখ ছোট ছোট করে বলে, কে মেয়েটা? আরিশ বাঁকা হেসে বলে, মেয়েটার প্রস্টিটিউট ক্লাবের মেয়ে। ইগোরের চোখ মুখ শক্ত হয়ে ওঠে, রাগে খিচখিচ করে চেঁচিয়ে ওঠে, কুত্তার বাচ্চা, তোরা আগে থেকেই প্ল্যান করে এসেছিস আর এই বোমা রাখাটা আমার কাছে মিথ্যে ছড়িয়েছিস। নিক হিংস্রতা নিয়ে ওঠে, কোচের এক অংশ ঝেড়ে শক্ত গলায় বলে, তোকে মারতে প্ল্যান করার প্রয়োজন হয় না। তোদের মতো কুত্তাকে পথে ঘাটে মারতে পারি, কিন্তু তোকে এমন এক জায়গায় মারবো যাতে পুরো দেশ দেখে, আর তোর মৃত লাশ দেখে তাদের রুহ অব্দি কেঁপে ওঠে। নিক দু কদম এগিয়ে আসে, ইগোর বন্দুক তাক করে বলে, সামনে এগিয়ে আসলে শুট করবো নিক। আরিশ ঠোঁট কামড়ে ধরে বলে, শুট হিম। ইগোরের হাত কাঁপছে, শরীর কাঁপছে অসম্ভব ভাবে। বন্দুকটা ভালোভাবে শক্ত করে ধরে গুজে ওঠে, পিছনে সর, কুত্তার বাচ্চা, শুট করব। শুট হিম। সত্যি বলছি। নিক দু কদম এগিয়ে যায়, চোখ ছোট ছোট করে বলে, ডু ইট। নিক যখন একদম ইগোরের কাছে চলে আসে, ইগোর ফুট করে বন্দুকের ট্রিগারে চাপ দেয়। একটা শব্দ হয় জাস্ট, কিন্তু কোনো বুলেট বের হয়ে আসে না। ইগোর অবাক হয়ে নিজের বন্দুকের উপর আঘাত করতে থাকে। নিক বাঁকা হেসে বলে, তো রক্ষিত বউ আগে বন্দুক থেকে বুলেট সরিয়ে দিয়েছে বন্দের বাচ্চা। Even if you pull the trigger all day, nothing will happen. কথাটা বলে নিক ইগোরের গলায় চেপে ধরে, দেয়ালের সাথে ধাক্কা দেয়। ইগোরের শক্তপোক্ত বডিটা দেয়ালের সাথে ঘর্ষণের ফলে বিকট শব্দ হয়ে ওঠে। পালিয়ে যাওয়ার জন্য নিকের নাকে ঘুষি মারে, সাথে সাথেই নিক মুখ সরিয়ে ফেলে, নাক ফেটে রক্ত পড়তে থাকে। ইগোর অদ্ভুতভাবে হাসলো। আরিশ উঠে আসে ইগোরের কলার চেপে ধরার জন্য, তার আগেই গ্যাংস্টার বস খ্যাপা বাঘের মতো ইগোরের উপর ঝাঁপিয়ে পড়ে। একাধারে এলো পাথারে কিল ঘুষি দিতে থাকে ইগোরের চোখে মুখে। চোখ মুখ ফেটে রক্ত ছিটকে পড়ছে কোথাও দূরে। নিক একটুর জন্য থামেনি। ইগোর সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। নিক ইগোরের শক্ত বুকের উপর উঠে বসে, দুই হাতে মুচো করে শক্ত নাক মুখ ঘুষি বসায়। ইগোর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। নিক রাগে ফুসফুস শব্দ করছে। আরিশ নিকের পিছে হাঁস রেখে বলে, এইবার অন্তত ছাড় ভাই, তিলে তিলে শেষ করবো এই শালাকে। এইভাবে খুশি দিয়ে মেরে ফেললে তো মজা নেই। নিক লাস্ট আঘাত করে ইগোরের বুকে। ইগোর থরফরি উঠছে, নাক মুখ থেকে রক্ত পড়ছে। এই রিসোর্টের প্রতিটি রুম সাউন্ড প্রুফ, এটাও তার ব্যতিক্রম নয়। ইগোরের গলা ফাটানোর চিৎকারও কেউ শুনতে পাচ্ছে না। আরিশ ইগোরের দুই গাল চেপে ধরে ঘুরছি হচ্ছে। তুই আমার কলিজার টুকরো বোনটাকে বাঁচতে দিলি না? তুই জানিস ও আমার কি ছিল? আমার বোন আমার জীবন ছিল। কেন তাকে মেরেছিস? আমার বোনটা তোর কি ক্ষতি করেছিল, কুত্তার বাচ্চা?
আরে সমস্ত শক্তি দিয়ে ইগরের নাক বরাবর আঘাত করে। ইগরের যন্ত্রণা চিৎকার করে উঠছে, হাঁপাতে হাঁপাতে বলে, আমি তোর বোনকে মারিনি, তোর বোন নিজেই নিজের গলায় ছুরি বসিয়েছে। আরিশ ইগরের গলায় চেপে ধরে তৎ ফেসে অতিরিক্ত ক্রোধে মুখের প্রতিটি রগ ভেসে উঠছে তার। কেন ছুরি বসিয়েছে? কি করেছিলি ওর সাথে? আমি কিছু করিনি। আরিশের আর সহ্য হলো না এই কথা, আরো জোরে গলাটা চাপ দিয়ে ধরে বলে, তার বাচ্চা, তুই আমার বোনটাকে নষ্ট করতে চেয়েছিলি? চিলের মতো খুবলে খেতে চেয়েছিলি? তোর থেকে বাঁচার জন্য ওর নিজের গলায় ছুরি বসিয়েছে। সত্যি ঘটনা পুরোটা বল, নয়তো তোকে গলা টিপেই মেরে ফেলবো। সময় খুব কম আমাদের হাতে, বল। আরিশের প্রতিটা ভয়ানক গর্জনে দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠেছে। ইগরের চোখে মুখ উল্টে আসছে। বাচ্চার শেষ ইচ্ছে প্রশ্ন করে বলে, বলছি আমি। আরিশ ছেড়ে দেয়, কপালে ভাঁজ ফেলে তাকায়। ইগর গলায় হাত দিয়ে কাশতে থাকে, হাঁপাতে হাঁপাতে বলে, আমি জানতামই না তোর বোন সেদিন রাতে রুম থেকে বের হবে। আমাদের টিমের এক লোক দেখেছে তোর বোন রাতের অন্ধকারে হাঁটছে রাস্তা দিয়ে। সে আমাকে ফোন করলে আমি প্রতিশোধের নেশায় দ্রুত ছুটে আসি। তোর বোনের লাশময়ী রূপ দেখে নিজেকে আটকাতে পারিনি। বিশ্বাস কর, একটু মজা নিয়েই ছেড়ে দিতাম। প্রাণে মারার কোনো ইচ্ছেই ছিল না। তার আগেই তোর বোন গলায় ছুরি বসায়। আরিশের চোখে পানি চিকচিক করে ওঠে। কে বলল পাথর হৃদয় গলে না? এবার তাদের দুর্বলতায় হাত দিয়ে দেখো একবার, একটা পাথর মোমের মতো গলে যায়। আরিশের চোখে কাল্পনিকভাবে ভাসতে থাকে সেই বর্বর দৃশ্যগুলো। তার বোনটা ভাইয়া ভাইয়া বলে অবশ্যই ডেকেছে, সাহায্যের জন্য কান্না করে বলেছে, ভাইয়া তুমি কোথায়? প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না। আরিশ কান চেপে ধরে নিয়ে যায়। চুপ করে কয়েক ফোঁটা চোখের পানি পড়ে যায় মেয়ের সেই কঠিন স্বীকারোক্তি। নিক যদি আমার না হয় তবে আমিও বাঁচবো না। হয় নিককে আমার করে দাও, নয়তো আমার খাটিয়া সাজানোর ব্যবস্থা করো। ওকে ভালোবাসে আমি মেহেরিমা মেহের ইতিহাসের সব থেকে কলঙ্কিত নারী হতেও রাজি আছি। হেরে গেল মির্জা ভালোবাসায়, আর তার সেই সহজ স্বীকারোক্তির উক্তি আজও সত্যি হলো। নিজ হাতে তার বোনের খাটিয়ে সাজিয়েছে সে। ভালোবাসায় বাজেভাবে হেরে গিয়ে এক জানোয়ারের থেকে বাঁচতে নিজের জীবন ত্যাগ করে ফেললো। আচ্ছা, সে কি কলঙ্কিত নারী হয়েছে? আরিশ আর ভাবতে পারলো না। প্যান্টের পকেট থেকে ছোট নাইফ বের করে ইগরের বুকে এলো পাথারি বসাতে থাকে। কিভাবে মারলো তার বুকের জ্বালা মিটবে জানা নেই। ইগর ছটফটাচ্ছে, আরিশের হাত চেপে ধরে শক্তভাবে। আরিশ রক্তলাল চোখে চোখ পাকিয়ে তাকায়। তুই আমার ফুলটাকে ছিঁড়ে খেতে চেয়েছিলি, কুত্তার বাচ্চা। তোর সাহস কিভাবে হলো আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর? তুই জানতি না ও কার বোন ছিল? ও ক্রিমিনাল লিডার আরিশের বোন ছিল। আমার কলিজাটা কেন মারলি তুই? ওর গালে থাপ্পড়ে দাগ পেয়েছি, শরীরের অনেক জায়গায় আঁচড়ের দাগ, ছোট কাটা ছিল। তুই জানিস আমি কোনোদিন সামান্য ফুলের স্পর্শ করতে দেইনি ব্যথা পাবে বলে। এতটা ভালোবাসতাম যে মাটিতে পা রাখতে দিতাম না, নোংরা লাগবে বলে। কুত্তার বাচ্চা, তুই ওকে এইভাবে মারলি? ভাই 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 বলে আমার কলিজাটাকে ঠান্ডা করে দিত। আর 5টা দিন হতে চললো আমার বোন আমাকে ভাই ডাকে না। মরবি তুই ইগোর, তোর মৃত্যু জঘন্যভাবে হবে। আরিশ পাগলের মতো আচরণ করতে থাকে। ছুরি ছোট ছোট আঘাতে রক্ত চুইয়ে পড়ছে। ইগর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে, কুত্তাটাকে বেঁধে ফেল, হাত পা দিয়ে প্রচুর বাধা দিচ্ছে। আরিশ উঠে আসে ইগরের উপর থেকে। নিক ঠোঁট কামড়ে ধরে ইগরের সামনে এসে দাঁড়ায়। ইগর উঠে পালাতে যায়, কিন্তু নিক পা দিয়ে পেটে চেপে ধরে। ইগর সেই আগের মতোই মেঝেতে কাতরাচ্ছে। নিকের উপস্থিতি কেবল ছায়া নয়, বরং একটি নিঃশব্দ আগুনের মতন, যা ধীর গতিতে ইগরের চারিপাশে বাতাসকে গরম করছে। তার চোখের রাগের আজকে আগুনের শিখায় রূপান্তরিত করছে। প্রতিটি পদক্ষেপ সুনির্দিষ্ট এবং প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রিত, যেন পৃথিবীর সমস্ত নিয়ম শুধুমাত্র তার হাতে বাঁধা। নিক ইগরের হাত ধরে ছেঁচড়ে বিছানায় নিয়ে যায়। রক্ত মেঝে লাল হয়ে উঠেছে। ইগর চিৎকার দিতে থাকে, বলে, আমাকে মারিস না, ভুল করেছি আরিশের বোনের দিকে নজর দিয়ে। ক্ষমা করে দে আমাকে। আমি আজীবনের জন্য এই জায়গা থেকে চলে যাব। নিক হালকা হাসলো। প্রথমে শিকল কড়া কড়া শব্দ করে ইগরের
কবজিতে আটকানো হলো। সেই ক্লিকের প্রতিধ্বনি যেন অদৃশ্য দণ্ডের রায় ঘোষণা করছে। তারপর তার পায়ের কবজি অবিচলভাবে বিছানার লোহা ফ্রেমে আটকে দেয়। আর কোনো মুক্তি বা কোনো পালানোর স্বপ্ন চোখের সামনে ক্রমে বিলীন হয়ে গেল। ইগর ছটফট করেও শিকলের দখল ভাঙতে পারছে না। তার শক্তি বিছানার সঙ্গে লড়াই করতে গিয়ে ক্রমশ ক্ষীণ হচ্ছে। কপাল ভিজে যাচ্ছে ঘামের স্বাদে, চোখ ঝাপসা হয়ে আসছে আতঙ্কের আর্দ্রতার ভারে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, প্রতিটি শব্দ চুপ হয়ে যাচ্ছে। শ্বাসের সঙ্গে মিলিত নীরবতায় নিক অবিচল হয়ে দাঁড়িয়ে আছে। তার নিখুঁত নিয়ন্ত্রণ ক্রোধ যা কোনো বিস্ফোরণ ছাড়াই ঘরে বিরাজ করছে। তার দৃষ্টি ইগরের প্রতিটা ছটফটানো আন্দোলন, বিস্ফৃত চোখ এবং ক্রমশ বোঝাপড়ার সঙ্গে ভাঙা আত্মবিশ্বাসকে পর্যবেক্ষণ করছে। ঘন অন্ধকারের মতো ভারী। আরিশ কিছু একটা এগিয়ে দিয়ে বলে, শালাকে দ্রুত জাহান্নামে পাঠা। কিছু সময়ের ভিতরে পুলিশ চলে আসবে, পরে ইচ্ছে মতো লাস্ট মারটাও দিতে পারবো না। নিক শিকুচকে বলে, আমি মারবো? হ্যাঁ। তুই মারবি না? আরিশ চোখ মুখ শক্ত করে বলে, আমি মারলে সেই শাস্তি দিতে পারবো না। তুই যত হিংস্রভাবে মারতে পারিস মেরে ফেল, আমি আর তুই কি আলাদা? একটা বাক্য নিক হাসে। ইগরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তৈরি তো? অনেক জ্বালিয়েছিস আমাকে। ইগর সতর্কতা দিয়ে বলে, নিক, এক মাফিয়া আরেক মাফিয়াকে মারতে নেই, সেখানে তুই সবার বস, তুই এমন করতে পারিস না। নিক ছুরির আগায় খসে বলে, রুলস আমি হাজারটা তৈরি করতে পারি। গ্যাংস্টার বসের নজরে যে একবার পড়ে সে সহজে বেঁচে ফিরতে পারে না। জাস্ট 15 মিনিটে তো শরীরকে সার্জারি করবো, আর 5 মিনিটে এখান থেকে চলে যাব। পুলিশ তোর বিকৃত লাশ দেখবে, কিন্তু কে মেরেছে সেটা ইহ জন্মে জানতে পারবে না। ইগর মাথা দিয়ে না করে আতঙ্কিত হয়ে কান্না করে দেয়। এমন করিস না, আমি আর জীবনেও তোদের সামনে আসবো না। ইগরের কোনো আর্তনাদ শোনাই গেল না। আরিশ লম্বা একটা চিকন শিক ডিএসএলআর উপরে রাখে। আগুনের গরম হতে থাকে সেই চিকন লৌহটা। নিক ইগরের মুখে জোরপূর্বক কস্টেপ লাগিয়ে দেয়। এইটার সাহায্যে অনেক ফুর্তি করেছিস, আমার বোনটাকে ছাড়তে চাসনি। এবার বুঝ এর পরিণাম ঠিক কতটা ভয়াবহ হয়। ছুরি দিয়ে ছিঁড়ে ফেলে শরীরের পুরোটা জামা। ইগরের নগ্ন দেহটার উপর একদলা থুতু নিক্ষেপ করে। কাপড় ছিঁড়তে গিয়ে অনেক অনেক জায়গার মাংস তুলে নিয়েছে। ইগর শুধু কাতরাচ্ছে। আরিশ, করুণার মায়া যদি গ্যাংস্টার বসের মধ্যে তেল পরিমাণ থাকতো, তবে এত এত বিকৃত খুন করে কিভাবে? বোকা। দুজনে মিলে আঘাত করতে থাকে ইগরের উপর। ইগরের জবান বন্ধ হয়ে আসে, দাঁতে দাঁত লেগে যায় তার শক্তভাবে। আরিশ নিকের উদ্দেশ্যে বলে, মরে গিয়েছে, এখন কি শরীরটাকে কেটে ফেলবি? নিক শান্ত চোখে তাকা ইগরের চামড়াহীন বিকৃত লাশের দিকে রহস্যময় হেসে বলে, কলিজারে শুধু পেট ছেড়ে তুলে নেয়, বাকি শরীর যেভাবে আছে সেভাবে রেখে দেয়। কারণ কালকে নিউজে থাকবে ইগরের বিকৃত লাশের দৃশ্য। শরীর টুকরো করে ফেললে আবার এই খেলায় মজা জমবে না। আরিশ হেসে নিকের কথা মতো ইগরের পাঁজরের নিচে ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে। চোখে কোনো মায়া নেই, চোখে শুধু বর্বরতা আর হিংস্রতা। কলিজাটা টেনে বের করে পাশেই রেখে যায়। এরপর বের হয়ে যায় রুম থেকে। তার আগেই যাবতীয় সামগ্রী একটা ব্যাগের ভেতরে নিয়ে যায়। কালো হুডি মুখ ঢেকে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই নিজের গন্তব্যের দিকেই এগিয়ে যায়। সামনে রাস্তায় না গিয়ে রিসোর্টের পেছন দিকে দিয়ে বের হয়ে যায়। দূরেই রাখা কালো দুইটা গাড়ি, একটা গাড়ির মধ্যে বডিগার্ড আর অন্য গাড়ির মধ্যে অধিরাজ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিক পেছনে ঘুরে তাকায় একবার রিসোর্টের দিকে। ইতিমধ্যে সাংবাদিক, পুলিশ সবাই চলে এসেছে। বোম রাখা হয়েছে। এই সংবাদ কেউ ভয়ে এগিয়ে যেতে পারছে না। সময়ের ব্যবধানে 7 জন বোম ডিসপোজাল এক্সপার্ট আসেন। নিক তাদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। গাড়ির কাছে আসতেই হুডিটা খুলে ফেলে আরিশ। গাড়িতে বসে বলে, এত বিকৃত খুনের আইডিয়া তোর মাথায় আসে কিভাবে? নিক চুল ঠিক করে বলে, তোকে যেদিন মারবো সেদিন খুলে বলবো। এখন আপাতত আমাকে জেটের কাছে নিয়ে চল। আরিশ অধিরাজ দুজনই অবাক হয়। অধিরাজ অবাক হয়ে বলে, স্যার, পুরো শরীরে রক্ত আপনার, শাওয়ার না নিয়ে জেটের কাছে গিয়ে কি করবেন? আফ্রিকায় ব্যাক করবো। আই ওয়ান্ট টু গো দেয়ার রাইট নাও। শাওয়ার সেখানেই করে নেব। শুয়োরের বাচ্চার রক্তের থেকেও দুর্গন্ধ আসছে।
আরিশ ঘাড় সোজা করে বলে। পুলিশ কি বলে? সব গেম দেখে এরপর যাই। নিকের চোখ মুখ শক্ত হয়ে উঠছে, দাঁতে দাঁত পিষে বলে। 3টা দিন বছরা আছে, তোর শাওয়ার গেম দেখার ধৈর্য এই মুহূর্তে নেই। যাকে মারার তাকে মেরে আত্মা ঠান্ডা করে ফেলেছে, এবার দুনিয়া জাহান্নামে যাক। আরিশ দুষ্টু হেসে বলে। তোমার সূর্য মামা বুঝি প্রচুর খোঁজাখুঁজি করছে গ্যাংস্টার বস? আরিশের কথার অর্থ বুঝে পেছন থেকে থাবা বসায়, দাঁতে দাঁত পিষে বলে। তোর মতো অকেজে নয়, যেহেতু সচল জিনিস সে হিসেবে খোঁজা দিবেই। আরিশের ইগোতে লাগলো কথাটা, গলা কেসে বলে। আমাকে চ্যালেঞ্জ করছিস? যেদিন একসাথে 10 বাচ্চার বাপ হয়ে যাব সেদিন বুঝবি অকেজো নাকি সচল।